তনু হত্যার বিচার দাবিতে আজও সোচ্চার সারা দেশ। দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন কাল। বিচার একটাই, ফাঁসি। ততক্ষণ যাবত আমরা তনু মঞ্চ ছাড়বো না। ভিক্টোরিয়া কেন, সারা বাংলাদেশ আন্দোলনে মুখরিত হয়ে যাবে। প্রশাসন যেন আর চুপ না থাকে। এখন পর্যন্ত কেন একজনকে ধরা হলো না? তথ্য সংগ্রহের জন্যই কিন্তু আমরা পোস্টমর্টম রিপোর্ট এবং পুরো লাশ উত্তোলন করে আরো কিছু বিষয় ইনভেস্টিগেশন করতে চাই। হাইকোর্টের নির্দেশের পরও ধর্ষণ প্রমাণ পরীক্ষায় বের হয়নি বিকল্প পদ্ধতি। সনাতন পদ্ধতি দ্বিতীয় দফা নির্যাতনের শামিল, মন্তব্য মানবাধিকার কর্মীদের। টেস্ট করার নাম করে তাকে কিন্তু সে সেকেন্ড টাইম রেপে ভিকটিম হয়, এটা কিন্তু একটা মেয়েকে ভীষণভাবে একটা মানবাধিকার লঙ্ঘনের কাজ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি সজল দাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আপিল বিভাগের বহাল রাখা মৃত্যুদণ্ডের রায় রিভিউ এর আবেদন করলেন জামায়াত নেতা নিজামী। দ্রুতই নিষ্পত্তি করা হবে জানালো রাষ্ট্রপক্ষ। রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের সিনেটে তৃতীয় দফা শুনানি। ভুয়া 4টি অ্যাকাউন্টের মধ্যে 2টি শনাক্ত। গভর্নরের পদত্যাগই যথেষ্ট নয়, জানাতে হবে প্রকৃত সত্য, মন্তব্য ফখরুলের। আগামীতে গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন প্রতিমন্ত্রী। দাম বাড়ানোর ইঙ্গিত। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণের জন্য প্রস্তুত এলাকাগুলো। সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কাল উদ্বোধন হচ্ছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও হলি ফ্যামিলি অংশ। পুরো প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে, জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবং 81 আরোহী সহ মিশরের একটি বিমান ছিনতাই, আত্মঘাতী হামলার হুমকি দিয়ে সাইপ্রাসে জরুরি অবতরণ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ সহ নানা কর্মসূচিতে উত্তাল সারা দেশ। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় তনু হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকাল 11টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শহীদ মিনারে তনু মঞ্চে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তনু হত্যার বিচারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি সহ বিক্ষোভ সমাবেশ করেন তারা। কর্মসূচিতে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একটি সুরক্ষিত এলাকা, যে এলাকার মধ্যে সচরাচর 24 ঘন্টাই একজন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ভিতরে ঢুকানো হয় এবং বাইরে এবং প্রবেশ এবং বাইরে দুইটাই করানো হয়, ওই রকম এলাকার মধ্যে কিভাবে এত বড় ঘটনা ঘটে ফেলে? 20 ঘন্টার মধ্যে আমরা তনু হত্যার বিচার না পাই, ভিক্টোরিয়া কেন, সারা বাংলাদেশ আন্দোলনে মুখরিত হয়ে যাবে। নিষ্ঠ খুনিদের বিচার না পাই, বিচার একটাই, ফাঁসি। ততক্ষণ যাবত আমরা তনু মঞ্চ ছাড়বো না, রাজপথ ছাড়বো না। প্রশাসন যেন আর চুপ না থাকে, যা ধর্ষকদের যেন অবিলম্বে বের করে এনে ফাঁসির আওতায় নিয়ে আসা হয়। এদিকে নিহত সোহাগী জাহান তনুর লাশ উত্তোলনের জন্য আদালতের নির্দেশ অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আসামি শনাক্তকরণে যে সমস্ত গুরুত্বপূর্ণ আলামত বা তথ্য আমাদেরকে সহায়তা করতে পারে, সেই ধরনের তথ্য সংগ্রহের জন্যই কিন্তু আমরা পোস্টমর্টম রিপোর্ট এবং পুরো লাশ উত্তোলন করে আরো কিছু বিষয় ইনভেস্টিগেশন করতে চাই। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটকে আমরা লিখেছি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য, উনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন। তনু হত্যার প্রতিবাদে বরিশালেও সকাল 11:30টার দিকে সরকারি বিএম কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এর আগে সকাল 10টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সম্মিলিত নারী নির্যাতন প্রতিরোধ সামাজিক কমিটিও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। পরে একটি বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। এছাড়া একই দাবিতে সিলেট, ভৈরব সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে বিক্ষুব্ধরা। তাসমিন আফরোজ, সময় সংবাদ। তনু হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে চলছে বিক্ষোভ কর্মসূচি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাহ আলী জয়। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জয়,
সজল, আপনি জানেন যে কুমিল্লার কলেজ ছাত্রী এবং সংস্কৃতি কর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে, সমাবেশ হচ্ছে। তারই ধারাবাহিকতায় আপনি বলতে পারেন কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু আজকের এই দুঃখিত প্রতিবাদ কর্মসূচি। এবং সজল, আপনাকে জানিয়ে রাখি যে আজ দুপুর 1:30টার কিছু সময় পরে আমরা কিন্তু প্রথম দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল কিন্তু এসে জড়ো হয় এই শাহবাগের এই মোড়ে। এবং ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ ঢাকা কলেজ, নটরডেম কলেজ এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই প্রতিবাদ সমাবেশে এসে উপস্থিত হয়েছে। এবং সজল, আপনাকে জানিয়ে রাখি যে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু ইতোমধ্যে এসে জড়ো হয়েছেন এই শাহবাগ চত্বরে। এবং এই মুহূর্তে সজল যেটি দেখতে পাচ্ছি যে শাহবাগ মোড় থেকে কাউরান বাজারের দিকে যে রাস্তাটি গিয়েছে এবং শাহবাগ মোড় থেকে এলিফ্যান্ট রোডের দিকে যে রাস্তাটি গিয়েছে, এই দুটি রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে শাহবাগ থেকে মৎস্য ভবনের দিকে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটি দিয়েও কিন্তু আমরা বন্ধ দেখতে পাচ্ছি। সজল, এই আজকের এই বিক্ষোভ সমাবেশে যারা এসেছেন তারা দাবি করছেন যে যত দ্রুত সম্ভব তনুর হত্যাকারী এবং তার ধর্ষণকারীদের খুঁজে বের করতে হবে। এবং তারা কিন্তু সংশয় প্রকাশ করছেন যে যেভাবে তদন্ত প্রক্রিয়া হচ্ছে এবং যেভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে তাতে তারা মোটেও সন্তুষ্ট নন বলে তারা জানাচ্ছেন। এবং সজল, আপনাকে সর্বশেষ যে বিষয়টি জানিয়ে শেষ করতে পারি, যেটি হচ্ছে যে এই মঞ্চ থেকে আজ ঘোষণা হয়েছে যে আগামী 3রা এপ্রিল তারা সারা বাংলাদেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। এবং তারা বলছেন যে তনুর হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে। তো সজল, এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী ও নাট্যকর্মী তনু হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। আমাদের সহকর্মী শাহ আলী জয় জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। হাইকোর্টের নির্দেশনার পরও ধর্ষণের প্রমাণ পরীক্ষায় এখনো চলছে সনাতন পদ্ধতি। বিকল্প পদ্ধতি কি হতে পারে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা না থাকায় গত 2.5 বছরেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়নি। আর এই পদ্ধতিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছেন মানবাধিকার কর্মীরা। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। টু ফিঙ্গার টেস্টের মাধ্যমে ধর্ষণের পরীক্ষা পদ্ধতির বৈধতা চ্যালেঞ্জ করে 2013 সালের অক্টোবরে ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র, মহিলা পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠন রিট আবেদন করে। ওই বছরই হাইকোর্ট বিকল্প পদ্ধতি উদ্ভাবনে স্বাস্থ্য অধিদপ্তরকে একটি খসড়া নীতিমালা করার নির্দেশ দেয়। কিন্তু এই বিষয়ে নামমাত্র কয়েকটি বৈঠক হলেও সুনির্দিষ্ট কোনো নীতিমালা না হওয়ায় এখনো চলছে সনাতন পদ্ধতিতে ধর্ষণের মেডিকেল পরীক্ষা। গ্যাং রেপ থাকলে তার ওই জায়গাটা ভেরি মাছ টেন্ডার থাকবে, আমি টু ফিঙ্গার সাথে বুঝতেই পারবো না। অথবা ভিতরে তার ইনজুরি আছে, হ্যাঁ, সেটা আমি ইনস্ট্রুমেন্ট ঢুকানোর আগে আমাকে তো আগে পালপেট করতে হবে, সে ওই জায়গায় ইনজুরি হয়েছে কিন্তু আমাকে দেখতে হবে। তখন এখন পর্যন্ত আসে না পদ্ধতি। এখন চিন্তা ভাবনা করতেছে যে এটা ছাড়া কল্পোস্কোপি করে বা করা যায় কিনা। আর মেডিকেল এই পরীক্ষা শুধুমাত্র নির্যাতিত নারীর জন্য নয়, বরং মানবতার জন্য অপমানজনক বলে অভিমত এই মানবাধিকার কর্মীর। টেস্ট করার নাম করে তাকে কিন্তু সে সেকেন্ড টাইম রেপের ভিকটিম হয়, এটা কিন্তু একটা মেয়েকে ভীষণভাবে একটা মানবাধিকার লঙ্ঘনের কাজ। এবং স্পেসিফিক এটা কিন্তু পৃথিবীর কোথাও কিন্তু এখন নেই, এমনকি ভারতেও কিন্তু একটা পরিবর্তন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে 3 মাসের মধ্যে খসড়া নীতিমালা তৈরির নির্দেশ দেওয়া হলেও 2.5 বছর পেরিয়ে গেলেও এই ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই। এমনকি সর্বশেষ অবস্থা সম্পর্কেও জানাতে পারেনি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এটার বিষয়ে সংশ্লিষ্ট শাখায় খবর নেব এবং আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা আমরা করব। এবং অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে বা অধিদপ্তরের সাথে বা দায়িত্বশীল সংস্থার সাথে যদি আমাদের যোগাযোগ করার প্রয়োজন হয় আমরা সেটাও করব। এদিকে 2013 সালে ভারতের সুপ্রিম কোর্ট যৌন নিপীড়ন ঘটনা যাচাইয়ে টু ফিঙ্গার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি প্রয়োগের নির্দেশ দেয়। পরে 2014 সালে এই পদ্ধতিতে পরীক্ষা নিষিদ্ধ ঘোষণা করে সে দেশের সরকার। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মতিউর রহমান নিজামী রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন। সকালে 46টি যুক্তি দেখিয়ে 70 পৃষ্ঠার এই রিভিউ আবেদনটি আপিল বিভাগের সুনির্দিষ্ট শাখায় জমা দেন নিজামীর আইনজীবীরা।
এর আগে নিজামের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ পায় 15 মার্চ। ওই দিনই জামাতের এই নেতার মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। নিয়ম অনুযায়ী আসামি পক্ষের রায় প্রকাশের পর 15 দিনের মধ্যে রিভিউ আবেদন করার সুযোগ রয়েছে। সে অনুযায়ী একদিন বাকি থাকতে আজ রিভিউ আবেদন করেন আসামি পক্ষ। এদিকে সাক্ষীদের জবানবন্দি সঠিকভাবে পর্যালোচনা হয়নি অভিযোগ করে আসামি পক্ষের আইনজীবী রিভিউতে ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন। অন্যদিকে রিভিউতে নতুন করে কিছু বলার নেই এবং সাজা বহাল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই রিভিউতে এসে নতুন করে কিছু বলার তাদের আর কোনো স্কোপ নাই। এখানে শুধু দেখাতে হবে যে এই রায় যেটা দিয়েছে রায়ের মধ্যে কোনো রকমের ভুল ভ্রান্তি আছে কিনা, যার জন্য তারা তাদের রিভিউ পিটিশনটা তাদের গ্রহণ করা যাবে কি যাবে না। আমরা চাই যে এই মামলার বা রিভিউ যথাশীঘ্রই শুনানি হোক এবং এই যে শাস্তি দেওয়া হয়েছে সেই শাস্তি বহাল থাকুক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় আরো 2জন বিদেশি ব্যবসায়ী জড়িত বলে জানিয়েছেন অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম অং। সকালে দেশটির দুর্নীতি বিরোধী ব্লু রিবন কমিটির 3য় দফা শুনানিতে তিনি একথা জানান। তবে শুনানিতে নয়, খামবন্দি বিশেষ কাগজে এদের বিষয়ে বিস্তারিত তথ্য দেবেন বলেও জানান তিনি। এদিকে অর্থ পাচারে ব্যবহৃত আরসিবিসি ব্যাংকের 4টি ভুয়া অ্যাকাউন্টের মধ্যে 2টি শনাক্ত করা গেছে বলে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলকে জানিয়েছে আরসিবিসি ব্যাংকের তদন্ত কমিটি। অবশেষে মুখ খুললেন বাংলাদেশ ব্যাংক রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচারের ঘটনায় প্রধান অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম অং। মঙ্গলবার সকালে দেশটির দুর্নীতি বিরোধী ব্লু রিবন কমিটির 3য় দফা শুনানিতে তিনি জানান, রিজার্ভের অর্থ পাচারের ঘটনায় ফিলিপিন্সের বাইরের 2জন ব্যবসায়ী জড়িত। এই দুজনই রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচার করে বলে দাবি তার। তবে শুনানিতে সবার সামনে এদের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে আলাদাভাবে খামবন্দি কাগজে তথ্য দেওয়ার কথা জানান তিনি। আরসিবিসি ব্যাংকে যে 4টি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছিল তার সাথে আমি কোনোভাবেই জড়িত নই। এমনকি কোন দেশ থেকে এই অর্থ এসেছে সে বিষয়েও আমার কিছুই জানা ছিল না। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফিলিপিন্সে পাচারের ঘটনায় আরসিবিসি ব্যাংকের ভুয়া 4টি অ্যাকাউন্টের মধ্যে 2টি শনাক্ত হয়েছে। ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছে জমা দেয়া এক তদন্তের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরসিবিসি ব্যাংকের তদন্ত কমিটি। এতে জানানো হয়, আরসিবিসির জুপিটার শাখার ভুয়া 4টি অ্যাকাউন্টের মধ্যে ক্রিস্টোফার ল্যাগ্রোসাস নামের অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে ব্যাংকটির রিজার্ভ কর্মকর্তা আদ্রিয়ান র্যানসাসের ছবি, আর মাইকেল ফ্রান্সিসকো ক্রুজ নামের আরেকটি ভুয়া অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে অন্য আরেকটি ব্যাংকের সিনিয়র কর্মকর্তার ছবি। গেল 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে ফিলিপিন্সে পাচার হওয়া 8 কোটি 10 লাখ ডলারের মধ্যে ক্রিস্টোফারের অ্যাকাউন্টে আসে 3 কোটি ডলার, আর মাইকেল ক্রুজের অ্যাকাউন্টে আসে 60 লাখ ডলার। এছাড়াও অ্যাকাউন্ট দুটিতে ভুয়া ঠিকানা ব্যবহার করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়। অর্থ পাচারে অভিযুক্ত আরেক ব্যবসায়ী উইলিয়াম সো গোকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছে সিনেট কমিটি। এদিকে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে 3য় দফা সিনেট শুনানিতে অংশ নেননি আরসিবিসির জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মায়াদে গুইতো। এজি মাহমুদ, সময় সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় শুধু গভর্নরের পদত্যাগই সমাধান নয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরতে হবে, বিচারের আওতায় আনতে হবে দায়ী ব্যক্তিদের। সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের এত বড় লুণ্ঠনের ঘটনা এই প্রথম। রাজকোষের এই লুণ্ঠন আমাদের ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা এবং জাতীয় সার্বভৌমত্বের উপর আঘাত শামিল। এই ভয়াবহ ঘটনায় বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা হারাচ্ছে। শুধুমাত্র গভর্নরের পদত্যাগ এই সমস্যার সমাধান নয়, নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। সরকার কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। এই বিষয়ে যথাযথ তদন্ত করে তা জনগণের সামনে তুলে ধরা এবং গণমাধ্যমে প্রকাশ করা তাদের দায়িত্ব। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটে যদি কোনো কারোর এই দেশীয় কারোর সম্পৃক্ত থাকে তাহলে আমরা সেটা তদন্ত করব। অনুসন্ধান তো চলছে, আপনারা জানেন সিআইডি করছে,
বা সরকার একটি কমিটি গঠন করেছে, আমরা নজর রাখছি এই দেশীয় মানুষের সম্পৃক্ততা আছে কিনা। সো আপনাদেরকে কিছুটা অপেক্ষা করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, আগামীতে গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় তিনি দাম বাড়ানো হবে বলেও ইঙ্গিত দেন। সমন্বয় করাটা বাড়াও হতে পারে। সমন্বয় কিসের সাথে করছি? ডেভেলপমেন্টের সাথে যদি সমন্বয় করি তাহলে বাড়বে, আর যদি ডেভেলপমেন্টের সাথে সমন্বয় না করি তাহলে এটা কমবে। গ্যাসের মূল্য আমরা এটা তো সমন্বয় করব, আমরা বিদ্যুতের দামও ধারাবাহিকভাবে সমন্বয় করব, এবং যেভাবে আমাদের ডেভেলপমেন্ট দরকার আমি মনে করি সেই কস্ট রেশিওতে একটা ব্রেক ইভেনে যাওয়া দরকার। আমি মনে করছি যে 2-4 বছর লাগবে, অন্তত 5 বছর লাগবে একটা ব্রেক ইভেনে আসাটা। সুতরাং সেই পর্যন্ত কিন্তু আমাদের একটা অবস্থানে যেতে হবে, অন্তত এই এত বড় ইনভেস্টমেন্টে। এখনো সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়ে যাচ্ছেন, তো আমরা তো ধীরে ধীরে সেই জায়গা থেকে সরে আসতে চাই। দুপুরের সময় আরো থাকছে। নিরাপত্তার অভাব এবং প্রশাসনিক অসহযোগিতার কারণে দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন অনিবাসী বাংলাদেশিরা। উৎসাহিত করতে উদ্যোগ গ্রহণের তাগিদ। কক্সবাজারে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্প সহ 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুদ্রণ শিল্পগুলোকে বিসিকের মাধ্যমে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিসিক মুদ্রণ শিল্পনগরী হিসেবে স্থাপন প্রকল্প এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভৌত ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এছাড়া সংশোধনী প্রকল্পের মধ্যে রয়েছে আইসিটি সংক্রান্ত আধুনিক শিল্প পার্ক স্থাপনের লক্ষ্যে কালিয়াকৈর হাইটেক পার্ক ও অন্যান্য হাইটেক পার্ক স্থাপন প্রকল্প। নিরাপত্তার অভাব এবং প্রশাসনিক অসহযোগিতার কারণে দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন অনিবাসী বাংলাদেশিরা। সংশ্লিষ্টরা বলছেন, অনিবাসীদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশে বিদেশি বিনিয়োগের যে ঘাটতি তা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। আর এক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের মতো বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণেরও দাবি জানিয়েছেন অনিবাসী বাংলাদেশিরা। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। জীবিকার তাগিদে প্রায় 1 কোটি প্রবাসী বাংলাদেশি ছড়িয়ে আছে সারা বিশ্বে, আর তাদের ঘাম ঝরানো কষ্টের উপার্জনে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন দাঁড়িয়েছে প্রায় 28 বিলিয়ন মার্কিন ডলারে। সংশ্লিষ্টরা বলছেন, নিজের শ্রমে প্রবাসে সুপ্রতিষ্ঠিত কয়েক লাখ বাংলাদেশির ক্ষমতা রয়েছে দেশে বড় অঙ্কের বিনিয়োগের, কিন্তু প্রবাসীদের বিনিয়োগ বান্ধব উপযুক্ত পরিবেশ না থাকায় দেশে বিনিয়োগে উৎসাহ পান না অনেকেই। তাদের অসুবিধাটা হচ্ছে নিরাপত্তার অভাব। বিনিয়োগ যেখানে করছেন এগুলো বেহাত হয়ে যায়, স্থানীয়ভাবে তারা সহায়তা পান না, কিছু কিছু প্রতিষ্ঠান তাদেরকে ক্ষতিগ্রস্ত করে। ইভেন কোনো ব্যাংকের অসাধু কর্মকর্তা তাদের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে পুলিশ প্রবাসীদেরকে হয়রানি করে, নানানভাবে তারা সুবিধা আদায় করতে চায়, এই ভয়গুলো তাদের আছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে 2015 সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ হয়েছে প্রায় 170 কোটি মার্কিন ডলার, যা 2014 সালে ছিল 155 কোটি ডলারের কিছু বেশি। সংশ্লিষ্টরা বলছেন, দেশে অনিবাসী বাংলাদেশিদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে বিদেশি বিনিয়োগের হার আরও বাড়তে পারে। একদিন তো একদিন ফিরে আসতে হবে আমাদের নিজ দেশে। এজন্য আমাদের সম্পূর্ণ প্রচেষ্টা থাকে যে আমাদের যত ইনকাম আছে আমরা ইনভেস্ট করার জন্য বাংলাদেশে। এনআরবি যারা আমরা আছি তাদের জন্য যদি একটা আলাদা জোন দিয়ে দেয় তাহলে আমাদের মনে হয় উদ্যোক্তারা যারা আছে তারা একটা সেফটি মনে করবে। প্রবাসী বিনিয়োগকে উৎসাহিত করতে প্রয়োজনে আলাদা বন্ড প্রচলনের পরামর্শ দিলেন অর্থনীতি বিশ্লেষকরা। ভারত যেভাবে রিসার্জেন্স ইন্ডিয়া বন্ড করেছিল, মিলেনিয়াম বন্ড করেছিল, আমরাও সেই ধরনের বন্ড করতে পারি কিনা, আমরা বন্ডের মাধ্যমে তাদেরকে ইনভেস্ট করে সেইখান থেকে চ্যানেল করতে পারি কিনা। আসলে টাকা খুঁজে কি, টাকা খুঁজে বিনিয়োগ করে সে যাতে ভালো রিটার্ন পেতে পারে, সেই পরিবেশ যদি সৃষ্টি না হয় ওদের বিনিয়োগটাও আমরা পাবো না। উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে যে কোনো ধরনের বিনিয়োগের নিশ্চয়তা দিতে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়নেরও তাগিদ দিলেন বিশ্লেষকরা। সমাজের সিনিয়র যারা, মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে।
চট্টগ্রামের ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের। নির্ধারিত স্থানে কেনা বেচা করতে পারবে হকাররা। উচ্ছেদের আগেই পুনর্বাসনের দাবি তাদের। অবশেষে আগামীকাল উদ্বোধন হচ্ছে বহুল আলোচিত মগবাজার মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশটি। তবে এই অংশে এফডিসি থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত র্যাম্পটির কাজ শেষ না হওয়ায় আপাতত এটি বাদ রেখেই বাকি অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ফ্লাইওভারের পুরো প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে। তাফসির বাবুর রিপোর্ট। উদ্বোধনের আগে শেষ পরশ। ফ্লাইওভারের খুঁটিনাটি বিষয়গুলো তদারকি করে নিচ্ছেন নির্মাণ কর্মীরা। তপ্ত রোদ উপেক্ষা করে চলছে ফিনিশিং এর কাজ। হোয়াইট সিমেন্ট ও মার্বেল পাউডার মিশিয়ে দেয়া হচ্ছে প্রলেপ। জায়গায় জায়গায় একটু হালকা স্পট পড়ে আছে, এগুলো আর কি হোয়াইট সিমেন্ট, মার্বেল পাউডার, তারপরে আটা, এগুলো দিয়ে আর কি ফিনিশিং করা হচ্ছে। সব ধরনের ভারী কাজ শেষ করার পাশাপাশি ইতোমধ্যে বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়েছে ল্যাম্পপোস্টে। শেষ হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজও। পাশাপাশি ফ্লাইওভারে ওঠা ও নামার র্যাম্প এবং এসবের সঙ্গে মূল সড়কের সংযোগের কাজও শেষ। ফ্লাইওভারের তেজগাঁও ৭ রাস্তা থেকে মগবাজার হয়ে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত ২ কিলোমিটার দৈর্ঘ্যের এই অংশটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মগবাজার মৌচাক ফ্লাইওভারের পুরো প্রকল্পের যে দৈর্ঘ্য তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে ফ্লাইওভারের এই অংশটি। তবে এই ফ্লাইওভারে এই এফডিসি মোড় থেকে রেল ক্রসিং পার হয়ে কারওয়ান বাজার অভিমুখে যে র্যাম্পটি নামার কথা ছিল, যথাসময়ে সেটির কাজ শেষ না হওয়ায় আপাতত এটি বাদ রেখেই উদ্বোধন করে দেয়া হচ্ছে ফ্লাইওভারের এই বাকি অংশটি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ফ্লাইওভারের এই র্যাম্পটিতে শেষ মুহূর্তে দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় যথাসময়ে এটির কাজ শেষ করা সম্ভব হয়নি। একই অবস্থা মগবাজারেও। এখানে বায়ে মোড় নিয়ে ফ্লাইওভার থেকে নামার যে সংযোগ র্যাম্প, সেটির নির্মাণ কাজ এখনো চলছে। তবে প্রকল্প পরিচালক আশাবাদী, ফ্লাইওভারের পুরো প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে। আমরা 3টা কন্ট্রাক্ট 3টা ফেজে শেষ হবে, 3টা ফেজে ট্রাফিকের জন্য উন্মুক্ত করে দেবো। যেটা ইস্কাটন থেকে মৌচাকের দিকে যাবে, যেটা বললাম জুনে আমরা ইনশাল্লাহ ছেড়ে দেব, সেটাও 82% হয়ে গেছে। এবং যেটা রামপুরা শান্তিনগর রাজারবাগের দিকে আছে, সেটারও ফিজিক্যাল প্রোগ্রেস 55% হয়ে গেছে। কয়েক দফা মেয়াদ বৃদ্ধির পাশাপাশি 2013 সালে শুরু হওয়া এ কাজের ব্যয়ও 343 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 1200 কোটি টাকা। তবে নকশার ত্রুটি আর নানা সমালোচনার মধ্যেই 8.5 কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারটির 2 কিলোমিটার অংশের উদ্বোধন হচ্ছে আগামীকাল। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় ধাপে 684টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে 31 মার্চ। দ্বিতীয় দফায় ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে ইউনিয়ন পরিষদগুলো। দ্বিতীয় দফায় সিলেট বিভাগের 4 জেলার 6 উপজেলার 46টি ইউনিয়নে ভোট হবে। আর অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। শেষ মুহূর্তে সিলেট অঞ্চলে নির্বাচনী এলাকাগুলোতে প্রচার প্রচারণা বেশ জমে উঠেছে। প্রতীক যাই হোক না কেন, ভোটাররা চাচ্ছেন যোগ্য প্রার্থী। প্রার্থীদেরও এই বিশ্বাস। স্থানীয় নির্বাচন এজন্য সবাই ব্যক্তিকেই প্রাধান্য দিচ্ছে। দলীয় নির্বাচন হওয়ার কারণেই সহিংসতার ঘটনা বেড়েছে। প্রতীকের পরিবর্তে ব্যক্তিকেই নিবে। কোন ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। আমার কর্মীকে বিভিন্নভাবে হুমকি এবং ধমকি দিয়ে কর্মীদেরকে নিরুৎসাহিত করছেন। ইউনিয়নের সাধারণ মানুষের কাছে জরিপ করেন, জরিপ করলে দেখতে পারেন কাউকে ভয়ভীতি দেখাচ্ছে কিনা। তবে সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চাইলেন এই দুই প্রার্থী। আচরণবিধি যাতে সবাই মেনে চলে, এটা মেনে চললেই কোনো বিশৃঙ্খলার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। প্রশাসনিকভাবে কোনো সমস্যা না হয় আমাদের ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আমরা প্রতিটি সেন্টারে আমরা জয়ী হব। অবশ্য শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানালেন সিলেট বিভাগের পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। সিলেটে আগামী 31 মার্চে নির্বাচন অবাধ,
নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে। সিলেটের গোয়েনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার 13টি, সুনামগঞ্জের ছাতক উপজেলার 13টি, হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলার 5টি এবং মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলার 15টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের কালীগঞ্জে আছেন আমাদের সহকর্মী মুজাহিদ শুভ এবং ময়মনসিংহের দোহাখোলা ইউনিয়নে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। আমরা চলে যাব তাদের কাছে। শুরুতে যাচ্ছি মুজাহিদ শুভর কাছে। শুভ, রাজু, আপনি জানেন আজকের দিনই মূলত দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব শেষ দিন এবং হাতে কয়েক ঘন্টা সময় আছে। এজন্য কিন্তু প্রার্থীরা তাদের সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে উঠোন বৈঠক থেকে শুরু করে বিভিন্ন বাজারে হাটে গঞ্জে প্রার্থীরা চাচ্ছেন তাদের সব চেষ্টাটুকু ঢেলে দিতে যাতে নিজের পক্ষে তারা ভোট নিতে পারেন। তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আমি আছি মূলত জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে। এটি গাজীপুরের একটি ইউনিয়ন। এখানে ভোটার সংখ্যা রয়েছে 22,545 জন। চেয়ারম্যান এখানে 3 জন দাঁড়িয়েছেন। এর মধ্যে মূলত আমরা এখানে এসে যেটা জেনেছি যে 2 জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী যিনি আছেন এবং বিএনপির যে প্রার্থী আছে তাদের মধ্যে মূলত হাড্ডাহাড্ডি লড়াইটা হবে। তবে এখানে নারী সদস্য পদে যারা দাঁড়িয়েছেন, মেম্বার পদে, তাদেরকেও আমরা দেখছি যে তারা প্রচার প্রচারের অংশ নিয়েছেন এবং শেষ দিন হওয়ার কারণে তারা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। তবে অন্যান্য যে 2-1টি ইউনিয়ন পরিষদে আমরা গেছি সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা ছিল। তবে এখানে আমরা জেনেছি যে শান্তিপূর্ণ নির্বাচন এবং সহাবস্থানে থেকে কিন্তু একটা নির্বাচন তারা আশা করছেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এখানে দাঁড়িয়েছেন গাজী সারোয়ার হোসেন এবং বিএনপির প্রার্থী হিসেবে হচ্ছেন নেসার উদ্দিন নুহু। তবে এখানে যারাই এবার দাঁড়িয়েছেন আমরা একটি কথা জেনেছি যে এখানে সবাই কিন্তু নতুন ভাবে দাঁড়িয়েছেন। এর আগে চেয়ারম্যান পদে নির্বাচিত ছিলেন এমন কেউ কিন্তু এখানে দাঁড়ায় নাই। এবং আরো একটি কথা বলে রাখি যে এই গাজীপুরের এই ইউনিয়নগুলোতে যে নির্বাচন হবে 2টি বিজিবির প্লাটুন কিন্তু মোতায়েন রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। কারণ দ্বিতীয় দফা নির্বাচনে যাতে কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলার সমস্যা না থাকে সে ব্যাপারে কিন্তু রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশন সতর্ক অবস্থায় রয়েছেন। তো এই ছিল জাঙ্গালিয়া ইউনিয়নের প্রচার প্রচারণার সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি ময়মনসিংহে আমাদের রিপোর্টার হারুনুর রশিদের কাছে। ধন্যবাদ শুভ। আসলে গাজীপুরের যে অবস্থা একই অবস্থা ঠিক ময়মনসিংহেও। ময়মনসিংহের যে উপজেলার যে ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সবগুলো ইউনিয়নই এখন উৎসবমুখর পরিবেশ। প্রার্থী যারা রয়েছেন, চেয়ারম্যান এবং সদস্য বা সংরক্ষিত সদস্য, সবাই তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং শেষ মুহূর্তের প্রচারণা তারা চালিয়ে যাচ্ছেন। আজকে নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিন হওয়ার কারণে প্রার্থীরা আসলে নাওয়া খাওয়া ছেড়ে অনেকটা তাদের প্রচারণার কাজে নেমেছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখোলা ইউনিয়ন পরিষদের কলতাপাড়া বাজার এলাকায়। এখানে আমরা এসে দেখতে পেয়েছি যে আসলে এখানে যারা বিশেষ করে সদস্য প্রার্থী রয়েছেন তারা ব্যাপকভাবে কাজ করছেন, দোকানে দোকানে যাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন সর্বশেষ। এবং এখানে আমরা দেখেছি যে কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষেও মিছিল হয়েছে এবং গণসংযোগ হচ্ছে এবং আসলে চেয়ারম্যান প্রার্থীরা একদিকে কাজ করছেন, তাদের সমর্থকরা একদিকে কাজ করছেন। অর্থাৎ আজকের যে রাত 12টায় যে নির্বাচনী প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হবে এর মধ্যেই তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বা মেম্বারদের যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকাটি তারা গণসংযোগ শেষ করতে চান এবং তারা হিসাব করে কষে নিচ্ছেন যে আসলে শেষ মুহূর্তে কোনো এলাকা বাদ পড়েছে কিনা সেই দিকে নজর দিয়েই আসলে তারা কাজ করে যাচ্ছেন। আমি একটু জানিয়ে রাখছি যে গৌরীপুর এবার ময়মনসিংহের দ্বিতীয় দফায় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদের, এখানে ময়মনসিংহের 2টি উপজেলার 20টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে, গৌরীপুরে 10টি এবং তারাকান্দায় 10টি। এখানে গৌরীপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে 53 জন, সাধারণ সদস্য পদে 376 জন এবং সংরক্ষিত পদে 115 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রার্থী, ভোটার এবং সবাই আশা করছেন 31 মার্চ যে নির্বাচন হবে সেটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়, সেই দিনটির জন্যই তারা অপেক্ষা করছেন। তো এই ছিল আসলে ময়মনসিংহের গৌরীপুরের ডৌহাখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রাজু। সহকর্মী হারুনুর রশিদ এবং মুজাহিদ শুভ জানাচ্ছিলেন ময়মনসিংহ এবং গাজীপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর। দেখতে দেখতে শেষ হয়ে গেছে টি-20 বিশ্ব আসরের সুপার 10 পর্ব। গ্রুপ 1 থেকে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ও গ্রুপ 2 থেকে নিউজিল্যান্ড এবং ভারত জায়গা করে নিয়েছে স্বপ্নের সেমিফাইনালে।
কেমন ছিল তাদের এই সেমিতে উঠে আসার গল্পটা, পরিসংখ্যানের পাতাতে কি বলা হচ্ছে, সবকিছুর বিস্তারিত থাকছে এবারের রিপোর্টে। টান টান উত্তেজনায় ঠাসা বিশ্ব আসর, যার সমাপ্তি ঘটতে যাচ্ছে আর 3টি ম্যাচ পরই। 4টি দল জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। টি-20 ফরম্যাটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মাত্র 2 ধাপ পিছিয়ে আছে তারা। গ্রুপ 1-এ ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। ইংলিশ ব্যাটসম্যানদের দলগত পারফরমেন্সকে মাটি করে দিয়ে গেইলের দানবীয় ব্যাটিংয়ে জয়ের হাসি হাসে ক্যারিবীয়রা। ফিল সিমন্সের শিষ্যরা জয় পায় 6 উইকেটে। পরের ম্যাচে গেইল না খেললেও ফ্লেচারের ব্যাটে ভর করে লঙ্কানদের 7 উইকেটে হারিয়ে একচ্ছত্র আধিপত্য দেখায় তারা। আর তার পরের ম্যাচটি লো স্কোরিং হলেও চোকার্স খ্যাত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র 3 উইকেটে জিতে সেমির টিকিট নিশ্চিত করে তারা। অবশ্য শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে মাত্র 6 রানে হেরে আসরের একমাত্র অঘটনের শিকার এই ক্যারিবীয়রা। ইংল্যান্ডের সেমিতে আসার গল্পটা অবশ্য একটু নাটকীয়। প্রথম ম্যাচে ক্যারিবীয়দের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 229 রানের পাহাড় টপকে জয় পায় তারা, যে রেকর্ড থেকে আত্মবিশ্বাস নিয়ে আফগানিস্তানের বিপক্ষে 15 রানে জিতে সেমির পথে পা বাড়ায় মর্গানের দল। আর শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর 10 রানের জয়ে সেমির টিকিট কাটে তারা। ডেথ গ্রুপ হিসেবে পরিচিতি পাওয়া গ্রুপ 2-তে লড়াইটা হয়েছে আরো হাড্ডাহাড্ডি। নাগপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে স্পষ্ট ফেভারিট ছিল ভারত। কিউইদের মাত্র 126 রানে অল আউট করে দিয়ে তারা প্রমাণও করেছিল সেটি, কিন্তু বিধিবাম স্যান্টনার ও ইশ সোধির স্পিন ঘূর্ণিতে কুপকাত হয়ে মাত্র 79 রানেই গুটিয়ে যায় ধোনি বাহিনী। আর তাতেই 47 রানে হার জোটে ভারতীয়দের কপালে। পরের ম্যাচে অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে লড়াইয়ে ফেরে তারা, যেখান থেকে হাসতে শুরু করে কোহলির ব্যাট। এরপর সেই ব্যাটে আর মরিচা ধরেনি। অনেকটাই ভাগ্যের কল্যাণে বাংলাদেশকে মাত্র 1 রানে হারায় তারা। আর শেষ ম্যাচে সেই কোহলির খুনে মেজাজি ব্যাটিং এর কল্যাণে অজিদেরকে 6 উইকেটে হারিয়ে সেমিতে ওঠে ধোনির ভারত। নিউজিল্যান্ডকে আসরের শুরুতে একেবারে পাত্তা না দেয়া হলেও আসরে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল তারা। প্রথম ম্যাচে স্বাগতিক ভারতকে হারিয়ে দিয়েই তাদের জয়যাত্রা শুরু। এরপর অস্ট্রেলিয়াকে 8 রানে হারানো, পাকিস্তানকে 22 রানের হার উপহার দেয়া, আর শেষ ম্যাচে বাংলাদেশকে মাত্র 70 রানে অল আউট করে ব্ল্যাক ক্যাপসরা জয় পায় 75 রানের বিশাল ব্যবধানে। আর এতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই আসরের সেমিফাইনালে ওঠে বিচক্ষণ অধিনায়ক কেন উইলিয়ামসনের দল। 30 মার্চ প্রথম সেমিফাইনালে দিল্লিতে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ইংল্যান্ড, আর দ্বিতীয় সেমিতে 31 মার্চ মুম্বাইয়ে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বন্দরনগরী চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ভাসমান হকারদের শৃঙ্খলার মধ্যে আনার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে হকাররা ফুটপাতের পরিবর্তে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে শুধু সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত পণ্য কেনাবেচা করতে পারবেন। তবে পুনর্বাসনের আগে উচ্ছেদ করার এই ধরনের সিদ্ধান্ত অযৌক্তিক দাবি করেছেন হকাররা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে সম্মিলিত হকার ফেডারেশনের তথ্য অনুযায়ী নগরীতে 20,000 স্থায়ী হকারের পাশাপাশি আরো অন্তত 10,000 ভাসমান হকার রয়েছে, যারা ফুটপাত দখল করে পণ্য কেনাবেচা করছে। নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা নিউ মার্কেট মোড়, স্টেশন রোড, জিসি মোড়, ইপিজেড এলাকা, বহদ্দারহাট মোড়, চকবাজার এলাকার ফুটপাত সহ রাস্তার কিছু অংশ দখল করে রেখেছে হকাররা। এতে একদিকে পথচারীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে, অন্যদিকে বাড়ছে যানজট। রাস্তাটাতে যেখানে দোকান বসে গেছে, কাঁচা বাজার বসে গেছে, সেখানে গাড়ি ঘোড়া ওদেরকে পাশ কাটিয়ে চলতে গেলে একটা রাস্তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনেক ক্ষেত্রে অর্ধেকে নেমে এসেছে। তবে এখন থেকে হকারদের নির্ধারিত জায়গায় এবং নির্ধারিত সময়ে বেচাকেনা করতে বাধ্য করতে যাচ্ছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন এক্ষেত্রে আপনাদেরকে বসার জন্য বৈধ অনুমতি দিব, আমরা আইডি কার্ড দিব। আপনার 6টার সময় আসবেন, 10:30 থেকে 11টার সময় আপনারা বিক্রি করে নিজের গন্তব্যে চলে যাবেন। তারা যে অংশে বসবে ফুটপাতের ওই অংশকে আমরা মার্কিং করে দিব। তবে আগে থেকে যাচাই বাছাই ছাড়া এবং পুনর্বাসনের ব্যবস্থা না করে সিটি কর্পোরেশনের নিয়ে এই ধরনের সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন হকাররা। হকারদেরকে আগে ফুটপাত থেকে উচ্ছেদ না করে তাদেরকে আগে স্থায়ী পুনর্বাসনের একটা বিকল্প ব্যবস্থা নেওয়া হোক। আমাদেরকে যদি পুনর্বাসন যদি করিয়ে দেয়, আমাদেরকে সরকার দূরে দিতে হবে না, আমরা নিজেরা চলে যাব। গরিব মানুষরা এখান থেকে মাল ক্রয় করে। এখন এই মানুষগুলো আসে কিন্তু সকালবেলা, এখন যদি দেখা যায় আমাদেরকে সুন্দর সময় দেয়, তাহলে আমরা তার কাস্টমারগুলো পাবো না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী 60 বর্গমাইলের এই নগরীতে 428 কিলোমিটার পাকা সড়ক আছে। এর মধ্যে সড়কের দুই পাশ মিলে ফুটপাত আছে 655 কিলোমিটার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মিশরের ছিনতাই হওয়া যাত্রীবাহী বিমানটি সাইপ্রাসে অবতরণের পর 4 বিদেশি ও 7 জন ক্রু ছাড়া বাকি সব আরোহীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। তবে বিমান ছিনতাইয়ের উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি।
ছিনতাইকারীর আত্মঘাতী হামলার মুখে মিশর এয়ারলাইন্সের MS-181 ফ্লাইটটি ভূমধ্যসাগরের দ্বীপ সাইপ্রাসের লার্নাকা বিমানবন্দরে অবতরণ করে। প্রায় ৮০ জন আরোহী নিয়ে বিমানটি মঙ্গলবার সকালে সৌদি আরব থেকে আলেকজান্দ্রিয়া হয়ে কায়রো যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ছিনতাইকারী একজন মিশরীয় নাগরিক বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। একই সঙ্গে আলোচনার পর প্রায় ৫০ আরোহীকে ছেড়ে দেয়া হলেও বিমানের ক্রু ও কয়েকজন বিদেশিকে এখনো জিম্মি করে রাখা হয়েছে বলে জানানো হয়। মিয়ামি ওপেনের খবর। তৃতীয় রাউন্ডের খেলায় হতাশাজনকভাবে বাদ পড়ে গেলেন টেনিস তারকা অ্যান্ডি মারে। বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভের কাছে হেরে বিদায় নিলেন তিনি। প্রথম সেট থেকেই চাপের মুখে ছিলেন স্কটসম্যান মারে। দিমিত্রোভের প্রতিরোধ সত্ত্বেও টাইব্রেকে সেট জিতে নেন মারে, কিন্তু এখানেই শেষ। তারপর ঘুরে দাঁড়ান বুলগেরিয়ান দিমিত্রভ। দ্বিতীয় সেটে অনায়াসে ৬-৪ গেমে জিতে নেন ২৬তম বাছাই, আর শেষ সেটে আরো সহজে জিতে নেন গ্রিগর। ৬-৩ গেমে মারেকে বিধ্বস্ত করে মিয়ামি ওপেনের চতুর্থ রাউন্ডে পা রাখেন। অন্য খেলায় ইউক্রেনের পল গোপোলোভের বিপক্ষে ৬-২, ৬-২ সরাসরি সেটে জয় পান ষষ্ঠ বাছাই নিশিকোরি। সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তনু হত্যার বিচার দাবিতে আজও সোচ্চার সারা দেশ। দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন কাল। আপিল বিভাগের বহাল রাখা মৃত্যুদণ্ডের রায় রিভিউয়ের আবেদন করলেন জামায়াত নেতা নিজামী। দ্রুতই নিষ্পত্তি করা হবে জানালো রাষ্ট্রপক্ষ। রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের সিনেটে তৃতীয় দফা শুনানি। ভুয়া 4টি অ্যাকাউন্টের মধ্যে 2টি শনাক্ত। গভর্নরের পদত্যাগে যথেষ্ট নয়, জানাতে হবে প্রকৃত সত্য, মন্তব্য ফখরুলের। আগামীতে গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন প্রতিমন্ত্রী। দাম বাড়ানোর ইঙ্গিত। এবং মিশরের ছিনতাই হওয়া বিমানের ৮১ আরোহীর মধ্যে 4 বিদেশি ও 7 জন ক্রু বাদে সবাই মুক্ত। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।